রাত পোহালেই মহালয়া, দেবী পক্ষের শুরু। মা দুর্গাকে বরণ করে নিতে চারিদিকে সাজো সাজো রব। কিন্তু কেমন আছে আমাদের রাজ্যের রক্তে মাংসে গড়া দুর্গারা? কেমন আছে দুর্গার পরিবার, দুর্গার সন্তানেরা? রাজ্যের ভয়াবহ বন্যা এবার অনেকের উৎসবের আনন্দ ভাসিয়ে নিয়ে গেছে। বিশেষ করে দৈনন্দিন জীবনে যারা লড়াই করে বেঁচে থাকেন, তাদের মনে কতটা আনন্দ আছে তা মাপা বোধহয় কঠিন হবে এবার। বন্যার কারণে সাধারণ মানুষ যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সরকারি অবকাঠামো। আর সেই সব দপ্তরের সাথে যেসব সরকারি কর্মীরা যুক্ত, তাদের পরিশ্রম কয়েক গুণ বেড়ে গেছে বলে অনেকেই মনে করছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, উৎসবের মুখে কেমন আছেন ওনারা? শীত, গ্রীষ্ম, বর্ষা দিনের পর দিন নিয়ম মেনে পাম্প থেকে জল ছাড়ার কাজ করে আসছেন সব পাম্প অপারেটররা। শোনা যায় বন্যার পর তাদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। তাই জানতে ইচ্ছে করে কেমন আছে পাম্প অপারেটররা, বিশেষ করে পার্ট টাইম পাম্প অপারেটররা, কেমন আছে ডিডব্লিউএস এর পাম্প অপারেটররা। এছাড়া রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে কিছু অভিযোগ উঠে আসে। গত মে মাসে মাননীয় হাইকোর্ট বলেছে, অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা যারা আইসিডিএস প্রকল্পের আওতাধীন কাজ করেন, তাদের অবসরের সময় গ্র্যাচুইটি দিতে হবে। গত 5 মাসে যারা অবসরে গেছেন, তারা কি পেয়েছেন গ্র্যাচুইটি? এছাড়া পেনশনের অর্থরাশি সহ ওনাদের বাকি যেসব দাবিগুলো ছিল, সেগুলো কতটা পূরণ হয়েছে? তাই ওনারা কেমন আছে সেটাও জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। উৎসবের মুখে কেমন আছে রাজ্যের পাম্প অপারেটর এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা, তা নিয়ে আলোচনা করতেই কিন্তু আজ একটি বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন ত্রিপুরা প্রদেশ অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং প্রভারী তনুজ সাহা এবং বিশিষ্ট বাম নেতৃত্ব মৃন্ময় চক্রবর্তী। নমস্কার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। তনুজবাবু, প্রথমে আপনার কাছে আসি, সোজাসাপটা প্রশ্ন, কেমন আছে রাজ্যের পাম্প অপারেটররা? দেখুন, প্রথমেই আমি বলবো, আপনি যে এটা বলেছেন পার্ট টাইম, আমি এটাকে না বলার জন্য বলছি। কারণ আমরা যে 10টা ডিভিশনের মধ্যে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন যে যারা আছেন, ডিডব্লিউএস এ ওয়ার্ক ও কর্মরত যারা পাম্প অপারেটর আছেন, আচ্ছা, ওনারা রাজ্যের 10টা ডিভিশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিকট আরটিআই করেছিলেন। আচ্ছা, যার উত্তর এসছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস আমবাসা জওহরনগর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ঊনকোটি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধলাই, আচ্ছা, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধর্মনগর। এতে সম্পূর্ণভাবে যে প্রশ্ন করা হয়েছে 8-10টা প্রশ্ন, যে তার মধ্যে একটা বিশেষ প্রশ্ন যে আমরা যারা পাম্প অপারেটর আছি, আমরা কত ঘন্টা কাজ করি। আচ্ছা, তার তার উত্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারগণ কথা বলেছেন 8 ঘন্টা ডিউটি করেন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস কুমারঘাট, উনি ওনার 22/7/2024 আরটিআই উত্তরে বলেছেন 8 ঘন্টা নাকি পাম্প অপারেটর প্রতিদিন কাজ করেন, দুবেলা মিলিয়ে। আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধর্মনগর, উনি বলেছেন 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন ওরা কাজ করেন দুবেলা মিলিয়ে। আচ্ছা, কুমারঘাট 8 ঘন্টা, ধর্মনগর 6 থেকে 7 ঘন্টা। হ্যাঁ, উনি উত্তরটা দিয়েছেন 16/8/2024-এ। আরেকটা হচ্ছে 22/8/2024-এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জওহরনগর ধলাই, উনি উত্তর দিয়েছেন যে ওনারা প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি করেন। ওকে, তাছাড়া ওনাদের লগ বই মেনটেন করা আছে, যাতে সম্পূর্ণভাবে দেওয়া আছে কয়টায় ওনারা কাজে যোগ দিয়েছেন, কত ঘন্টা পাম্প চলেছে, কত ঘন্টা লাইন চেঞ্জ করেছেন, কত এম্পিয়ারে এবং ভোল্ট মিটারে কাজ চলছে, কি কারণে বন্ধ আছে। তো সবগুলি বিবেচনা করে যে রেকর্ড উঠে এসছে, তাতে দেখা যায় ওনারা 8 ঘন্টা কম, মিনিমাম 8 ঘন্টা কাজ করেন।
কোথায় কোথায় দেখা যায় 8 থেকে 10 ঘন্টা কাজ করেছি। বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে তনুজ বাবু, ওনাদের যখন নিয়োগ হয়, প্রথম ব্যাপারটা একটু জানতে হবে যে নিয়োগটা ওনাদের কাদের আন্ডারে হয়, কে নিয়োগ করেছে ওনাদের, দেখুন, এবং নিয়োগ কোনো পত্র আছে কিনা, আমি শেষ করে নিই, নিয়োগ কোনো পত্র আছে কিনা, নিয়োগের পদ্ধতিটা কি, এবং সেই নিয়োগ পত্রে তাদের কি বলে লেখা আছে, নিয়োগটা কি বলে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের রেজুলেশনের মাধ্যমে আরডি ডিপার্টমেন্ট ওনাদের নিয়োগ করেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্ট ওনাদের নিয়মিত যে পয়সাটা আছে, ফান্ডটা কিন্তু ফিনান্স সেক্টরটা দেখেন ডিডব্লিউএস এর দপ্তর। আচ্ছা, হ্যাঁ, এবং ডিডব্লিউএস দপ্তর প্রতি 3 মাস অন্তর অন্তর অ্যাডভান্স ফান্ডটা প্লেস করে থাকেন। ওকে। কিন্তু দেখা যায় যে চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমাদের যে 24 তারিখের যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তাতে আমরা অবগত হই যে 3 মাস অন্তর অন্তর যে অ্যাডভান্স যে ফান্ডটা দেওয়া হয়, তারপরেও নাকি যে ওনারা সঠিকভাবে কন্ট্রাক্ট এভলিউশন রুলস এবং মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতাধীন যে 10 তারিখের মধ্যে ওদের পেমেন্ট দিতে হবে সেকশন বি এবং তাতে পান না, এবং তাদেরকে সবচেয়ে বিষয় হচ্ছে তাদেরকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে বিভিন্ন আরডি ডিপার্টমেন্টের মাধ্যমে, কোথাও পার্ট টাইম পাম্প অপারেটর, কোথাও বা কন্ট্রাকচুয়াল। এটা বাস্তব। ঠিক। তাহলে আমি শুরুতেই যেটা পার্ট টাইম বললাম, তাহলে কাগজপত্রে তাদেরকে তো যখন নিয়োগ দেওয়া হয় তাদেরকে পার্ট টাইমই বলা হয়। তাহলে এখন তাদের কাজের সময় তাহলে পার্ট টাইম যদি থাকে, তাহলে সেখানে কাজের সময় উল্লেখ করা আছে যে কতক্ষণ সময় পার্ট টাইম কাজ করতে হবে? না, সেরকম উল্লেখ কিছু নেই। না, সেরকম উল্লেখ নেই। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আপনাদের আরটিআই অনুযায়ী 8-6-7 ঘন্টা, বা আমরা ধরে নিলাম অন এভারেজ 7 থেকে 8 ঘন্টা কাজ করছে এবং করতে হচ্ছে। ওকে, আমি আসবো আপনার কাছে, ফিরে আসবো। আমরা যতটুকু বোঝা রয়েছে বুঝতে পেরেছি। এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি কেমন আছে আমরা জানার চেষ্টা করব আজ। মৃন্ময় চক্রবর্তী রয়েছেন, বিশিষ্ট বাম নেতৃত্ব। অঙ্গনওয়াড়ি কর্মীদের নানান যে দাবি, এবং শুরু থেকে অনেক কাজ করে এসেছেন মৃন্ময়বাবু। মৃন্ময়বাবু, এই মুহূর্তে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা খুশির বার্তা কিন্তু বিগত 5 মাস আগে পেয়েছিল, মে মাসে, যে তাদের যে গ্র্যাচুইটি প্রদান করা হবে, মাননীয় হাইকোর্ট গ্র্যাচুইটি প্রদান করার কথা বলা হয়েছিল। তাহলে নিশ্চয়ই এই 5 মাসে যারা অবসরে গেছেন তারা গ্র্যাচুইটি পেয়েছেন, এবং বাকি তাদের এই মুহূর্তে তারা কেমন আছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা কেমন আছেন রাজ্যের? মানে যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, ধরুন আমি যেটা বলছিলাম, মানে সেটা হচ্ছে 2015 জুন মাস থেকে আচ্ছা তাদেরকে অফশোরে পাঠানো হলো। এর আগে কিন্তু তাদের অফশোরটা আনটিল ডেথ ছিল, মানে মৃত্যু পর্যন্ত কাজ করতে পারে না আর কি। তারা মৃত্যু হলে এটা সাবস্টিটিউট হয়ে যায়। আচ্ছা, মৃত্যু পর্যন্ত এটা জেনারেশনও হয়ে যায়, এরকম ছিল। কিন্তু মানে আমার ওই ধারণা ছিল না, কিন্তু কাজ করতে গিয়ে এটা দেখলাম আগে যে প্র্যাকটিক্যালি এই ধরনের ঘটনা। তো 2015 জুন মাসে, আপনার মে জুন মাসে এই ধরনের একটা অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা রাজ্য সরকারই আপনার 60 বছর অতিক্রম করলে আপনার তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে। তখন এটা লড়াই সংগ্রাম করে এটা তাদের একটা পেনশন এর জন্য আন্দোলন করলাম আমরা। করার পরে তৎকালীন সময়ে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট তাদেরকে 500 টাকা আর হেল্পারদের 350 টাকা দিল। তারপরে আবার ওইটা ইলেকশনের 2018 যে ইলেকশন 17 ডিসেম্বর মাসে তারা এটাকে 750 আর 500 করেছেন। আর এককালীন তারা 35,000 আর 50,000 টাকা, কেউ যদি পেনশন না নেন তাহলে 50,000 বা 35,000। না না, এখনো পর্যন্ত এই জায়গাতেই আছে। আচ্ছা, এখনো পর্যন্ত পেনশনটা এই 750 আর আপনার 500 টাকাতেই আছে। অলরেডি সোশ্যাল পেনশনটাও 2000 টাকাতেই আছে। 2000 টাকার মধ্যে সবাই সোশ্যাল পেনশন, যে বিভিন্ন ক্যাটাগরি সবাই এটা পাচ্ছেন, কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা 750 আর 500তেই আটকে আছেন। এটা এই সরকারের এখন 2 টার্ম হলো, 2 টার্মের একটাতেও এই সরকারের কাছ থেকে তারা কিছুই পাননি। দ্বিতীয়ত হচ্ছে যে এটা ধরুন 2022-এ সম্ভবত আপনার এটা সুপ্রিম কোর্টে আপনার রায় দিয়েছিল যে গুজরাট বনাম কেসে, গুজরাটের কেসের সাথে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এটা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য, তারা এটা এলিজেবল, তাদেরকে দেওয়া হোক। তো এবারে সেটার পরিপ্রেক্ষিতে এখানে মামলা করা হলো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায় দিল। তাদের ওই সুপ্রিম কোর্টের রায় তো আর মানে বাতিল করা যায় না, সেই পরিপ্রেক্ষিতে ওনার কাছেও এটা মনে হলো। তো উনিও রায় দিলেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা
গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। তো সেদিক থেকে সমস্ত অঙ্গনারী কর্মীদের মধ্যে একটা উৎসাহ, যারা রিটায়ারমেন্টে যাওয়াকালীন সময় যারা যেতে পারেন তাদের মধ্যে, আর যারা গেলেন তাদেরও একটা উৎসাহ উদ্দীপনা ছিল যে আমরা অন্তত গ্র্যাচুইটিটা পেতে পারি। কিন্তু দেখা গেল আপনার এই সরকার, মানে এখন যে বর্তমান সরকার আছে, সরকার তরফ থেকে এই গ্র্যাচুইটি দেওয়ার ক্ষেত্রে দ্বিধা, তারা দেবেন না এটা। তার জন্য তারা সাধারণ ক্ষেত্রে আইনের ক্ষেত্রে হয় যে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডাবল বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট যাওয়া হয়। তো সিঙ্গেল বেঞ্চ ডাবল বেঞ্চ মানে হাইকোর্টের ডাবল বেঞ্চ বলতে বোঝায় যে চিফ জাস্টিস এটার মধ্যে থাকেন, ইনক্লুড থাকেন সাধারণ ক্ষেত্রে। তো সুপ্রিম কোর্ট যাবেন। তো দেখছিলাম যে মানে সোশ্যাল এডুকেশনের যিনি মিনিস্টার আছেন উনি কোথাও একটা বলছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব। তো তার আগে তো এটা হাইকোর্টে ডাবল বেঞ্চে যেতে হবে, গিয়ে আপনাকে সেটার রায় দেখতে হবে, দেওয়ার পরে যদি গভর্নমেন্ট স্যাটিসফাইড না হয়, গভর্নমেন্টের বিরুদ্ধে যদি যায়, অঙ্গনারীদের পক্ষে যদি যায়, তাহলে তারা সুপ্রিম কোর্ট যাবেন। সেটা তো একটা ধরুন দীর্ঘ আইনি প্রক্রিয়া, কারণ এই আইনি প্রক্রিয়ার মধ্যে যদি সরকার স্যাটিসফাইড না হন, তাহলে ধরুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ক্ষেত্রে এই যে গ্র্যাচুইটি পাওয়া সেটা দুরূহ ব্যাপার। কারণ সরকার যদি সদিচ্ছার সাথে এটাকে অ্যাকসেপ্ট না করে, কারণ এরকম আমরা অনেকের ক্ষেত্রে দেখছি যে এই গভর্নমেন্ট কোনো একটা ডিসিশন যদি গভর্নমেন্ট কোর্টে হেরে যায়, তো এই কোর্টে হারলে উপরের কোর্টে চলে যায়, প্রচুর টাকাও খরচ হয়, প্রচুর টাকা যায়, সময় যায়। এখানে মিনুবাবু আমার একটা প্রশ্ন, ঠিক আছে গভর্নমেন্টের জায়গায় আইনি লড়াইয়ের জায়গায় চলবে। আমার প্রশ্ন হচ্ছে যে আগের সরকার হোক আর এই বর্তমান সরকার হোক, অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি যখন কোর্ট থেকেও বলা হচ্ছে দেওয়ার কথা বা ওনারা দাবি করছেন, এটা দিতে অসুবিধাটা কোন জায়গায়, মানে সমস্যাটা কোন জায়গায়, কেন দেওয়া হচ্ছে না? এটা কি অযৌক্তিক কোনো ব্যাপার? না না, এটা অযৌক্তিক না। এটা হচ্ছে মানে আপনি যদি তাদেরকে গ্র্যাচুইটি হিসেবে দিয়ে দিতে পারেন, গ্র্যাচুইটি দেন, তাহলে আপনার তাদের যে মানে কর্মচারী হিসেবে, সরকার স্বীকৃত সংগঠন হিসেবে, কর্মচারী হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন, এটা হচ্ছে মানে বেসিক জায়গা। আচ্ছা, তারপরে চলে আসবে কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটি, দ্যাট মিনস পেনশন, পেনশনের জায়গাটা চলে আসবে। মানে গ্র্যাচুইটিটা শেষ কথা না, এর সঙ্গে রিলেটেড অনেক কিছু আছে। তারপরে চলে আসবে আপনার আমাদের পার্মানেন্ট করা, গভর্নমেন্ট এমপ্লয়িজ হিসেবে স্বীকৃতি দেওয়া, বা ধরুন আপনি ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুসারে, ট্রেড ইউনিয়নের অ্যাক্ট অনুসারে তারা যেহেতু ট্রেডের সাথে যুক্ত, এখনো তারা এমপ্লয়িজ না, সেই অনুসারে তাদেরকে আপনার সোশ্যাল সিকিউরিটিটা দিতে হবে। এটা বলা আছে কিন্তু, মানে এই যে প্রতি বছরই আপনার ট্রেড ইউনিয়নের যে একটা কনফারেন্স হয়, যে মানে শ্রমিকদের একটা কনফারেন্স হয়, যেটা প্রিসাইড করেন প্রাইম মিনিস্টার, আর এটাতে শ্রম দপ্তর যে মন্ত্রী মিনিস্টার থাকেন সেন্ট্রালের, উনি এটা অ্যাড্রেস করেন, এই ফিনান্স মিনিস্টারও থাকেন। তো সেদিক থেকে এটা প্রতি বছরই হয়। তো 41 থেকে 45 পর্যন্ত যে কনফারেন্স ছিল অল ইন্ডিয়াতে, সে কনফারেন্সে কিন্তু তারা তাদের দাবিটা এইভাবে রেখেছে যে আমাদেরকে ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তো সেদিক থেকে এটা একটা ফ্যাক্টর তাদের কাছে, যদি আপনি এটা দিয়ে দেন, ধাপ বাই ধাপ এগোতে থাকে। তো সেই কারণে সরকারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতাগুলি তারা না হলে, যদি ওয়ান টাইম প্রবলেম হতো তাহলে তারা হয়তো এটা কেউ না কেউ এটা সলভ করে দিত। তাহলে এখানে অনেকের একটা ধারণা আছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাচুইটি বলুন বা পেনশন বলুন, এটা শুধু টাকার সঙ্গে রিলেটেড, সরকার টাকা খরচ হবে বলে দিতে চাইছে না, বেসিক্যালি টাকার সঙ্গে এখানে রিলেশনটা কম। এখানে এটা যদি ত্রিপুরাতে দেওয়া হয় তাহলে কিন্তু ধরেন এটা গুজরাট হলো, তাহলে কিন্তু এটা মানে 25 লক্ষ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে স্টিল নাও, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ভারতবর্ষে, এটা বেঞ্চমার্ক হয়ে যাবে, এটা মানে আপনাকে সব জায়গাতে এটা দিতে হবে। তো কথা বলছেন, তো সেই দিক থেকে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা স্কিমটা কিন্তু স্টেটের না, স্কিমটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। তো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই প্রশ্নের তাদেরকে গ্রিন সিগন্যাল না দেয়, ঠিক না, তাদের ক্ষেত্রেও যদি ধরেন প্ল্যানিং কমিশন যদি তাদের ক্ষেত্রে টাকাটা অ্যালট না করে, তাহলে তাদের ক্ষেত্রে এটা অসুবিধাজনক আছে। না ঠিক আছে, এই যে আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে বা অঙ্গনওয়াড়ি কর্মীরা দপ্তরে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন, আসলে কি রাজ্য সরকারের হাতে কিছু আছে করার, নাকি রাজ্য সরকার যদি মনে করে এই টাকাটা দিতে পারে, তারা এই ডিসিশনটা নিতে পারে, কিন্তু তাদের কাছেও তো মানে তাদের এটা নিতে হবে। আমি তো গভর্নমেন্টের কম্পালশন কি আছে এটা আমার কনসিডারেশনের না, কনসিডার আমি এটা করবো না যে গভর্নমেন্ট এটা কেন দিতে পারে না, গভর্নমেন্টের এটা দেওয়া উচিত। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি গভর্নমেন্টকে ডিসচার্জ করতে হয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গভর্নমেন্টকে যদি দায়বদ্ধতা পালন করতে হয়, তাহলে গভর্নমেন্টকে এটা দেওয়া উচিত, এটা দিতেই পারে তারা। ওকে, আসবো আপনার কাছে একবার। তনুজবাবু, আবার একটু পাম্প অপারেটরের দিকে আসি। পাম্প অপারেটরে আপনার নিয়োগের কথা আপনি বললেন, এখানে পার্ট টাইম নিয়োগ বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে তাদের এখানে এই যে বেতনের কথা আপনি বলছেন, বেতন ভাতা 3 মাস ফান্ড, অগ্রিম ফান্ড থাকা সত্ত্বেও আপনি বলছেন যে সেখানে 10 তারিখের মধ্যে দেওয়ার দাবি ওনারা করেন। আমরা আরো কিছু বেতনীয় বা তাদের যে ভাতাটা রয়েছে, বেতন ভাতাটা,
ওয়েজেস নিয়েও কিন্তু কিছু কথা শুনি, 4 ঘন্টা 8 ঘন্টা 4 ঘন্টার কাজ করিয়ে 8 ঘন্টা কাজ করিয়ে 4 ঘন্টার বেতনটাই দেওয়া হচ্ছে না, এই ধরনের কথা শুনি। অভিযোগগুলো কি একটু যদি বিস্তারিত বলেন। পাশাপাশি আরেকটা জিনিস, কিছু কিছু সুযোগ সুবিধার দাবি আমরা আগেও পাম্প অপারেটরদের শুনেছি, ইএসআই, ইপিএফ এই ধরনের, বা কাজের জায়গায় নিরাপত্তা বা তাদের ইন্স্যুরেন্স, সেখানে কাজ করতে গিয়ে যে অনেক সময় বিপদের সম্মুখীন হন, তাদের পরিবারের একটা নিরাপত্তা, আর্থিক সিকিউরিটি, এগুলোর কথা শুনেছি। মানে কিভাবে এই দাবিগুলো কি এখন একই জায়গায় পড়ে আছে নাকি কোনোটার কোনো সমাধান হয়েছে? দেখুন, আমি একটা তথ্য দিচ্ছি আপনাকে যে 12ই মার্চ 2024-এ এই মেমোরেন্ডাম মূলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের বলা আছে যে মিনিমাম যারা 4 ঘন্টা ডিউটি করবেন তাদেরকে 9,350 টাকা ওদের মাসিক বেতন ভাতা দিতে হবে। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই যে পাম্প অপারেটররা আছেন ওনারা গভর্নমেন্ট স্বীকৃত 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি করছেন, কিন্তু এই 4 ঘন্টার পয়সাটাও পাচ্ছেন না। যেটা আগে ছিল রাজ্য সরকার কর্তৃক 8,900 টাকা, সেটাকে বৃদ্ধি করে করা হয়েছে 9,350 টাকা। ওনারা কিন্তু এই 8,900 টাকাও পাচ্ছেন না, যে পূর্বের যেটা। আচ্ছা, মানে 450 টাকা বাড়ানো হয়েছিল, কিন্তু তাদের 8 ঘন্টা কাজ করিয়ে আগের টাকাটাই পাচ্ছেন না। আগের টাকাটাই পাচ্ছেন না। ওনারা এখন যারা আইআরপির সাথে জড়িত আছেন, আইআরপি সংযুক্ত, তারা পাচ্ছেন 7,500 টাকা, আর যেটা উইদাউট আইআরপি আছে তারা পাচ্ছেন 7,000 টাকা। আচ্ছা, ওকে, তাহলে এটা কি কারণ দেখাচ্ছে দপ্তরের কাছে? এই বিষয়গুলি নিয়ে আমরা যাচ্ছি। আসলে আমি আপনাকে বলবো, কিছু সংখ্যক, এটা সর্বজন বিদিত ওপেন সিক্রেট, যে কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনো নিজেদেরকে লাল ফিতার মোড়কে আবদ্ধ করে রেখেছেন, সেই লাল ফিতার বাঁধন থেকে মুক্ত হতে পারছেন না। তো কিছু সংখ্যক আমলা যারা আছেন তারা একটা বিশেষ ব্যবস্থাপনার মধ্যে সার্কেল করে আছেন, সেই সার্কেলটা ভেঙে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। এবং মাননীয়, আমরা চাইছি যে রাজ্যের একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে একটা কর্মযজ্ঞ চলছে, উন্নয়ন চলছে, তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের এই যে সুনির্দিষ্ট দাবি, এগুলি পূরণ করার জন্য। যেরকম বিগত 2023 সালে আমাদের ডিডব্লিউএস পাম্প অপারেটররা পুজো বোনাস পাননি, এই বছরও পাবেন কিনা। 2023 সালে পুজো বোনাস পাননি না, মানে পরশুটা প্রদান করা হয়নি না। এই যে পুজো বোনাস গত বছর পাওয়া যায়নি, ওনার এবারেরটা তো নেই। এবারও 2023-এ পাননি, 2022 অবধি তো পেয়েছেন। 2022 পর্যন্ত পেয়েছেন। ওনাদের বোনাস প্রদান করার প্রতি বছরই দেওয়া হয়, প্রতি বছরই দেওয়া হয়, কিন্তু 2023-এ পাননি। কি বলেছে জবাব দিয়েছে? আমরা যোগাযোগ করেছিলাম, কোথাও বলেছিল যে ফান্ডের সমস্যা আছে, কোথাও বললো যে একটা করিজেন্ডাম বের করতে হবে, কারণ পিডব্লিউডি, ডিডব্লিউএস এবং ওয়াটার রিসোর্স দুইটাই আছেন। তো যারা ওই জমিনে জল দেন ওনারা পেয়ে গেছেন, তো ভালো কথা। আর যারা খাওয়ার জলটা পরিষেবাটা দিয়ে থাকেন, দেখুন এটা একটা পরিষেবামূলক প্রতিষ্ঠান, এখান থেকে কোনো ইনকাম কিছু নেই, তারপরেও যদি যারা আছেন তাদেরকে পাওয়ার জন্য, উদ্যোগী হওয়ার জন্য আমরা গত বছর গিয়েছিলাম, কিন্তু কিছু সদিত্তর না পেয়ে এই বছর আমরা মাস রিলি করেছি গত 24 তারিখে। এবং এই মাস রিলির মাধ্যমে আমরা এটা একটা বড় পয়েন্ট তুলেছি যে যেভাবেও গত বছরে এবং এই বছরের বকেয়াটা দেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। বিষয়টা কি বললাম, কিছু বিশেষ দায়িত্ব সম্পন্ন কিছু লোক আছেন যারা তথাকথিত বিশেষ দায়িত্ব পালন করছেন। এই যে বিশেষ দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত কিছু অফিসার আছেন এই সারাউন্ডিং এরিয়ার মধ্যে, হ্যাঁ, এদের থেকে যত সময় আমরা বার হয়ে আরো কাছে না যেতে পারবো, প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের, সেই ক্ষেত্রে একটা মানে বলতে পারেন একটা অদৃশ্য ছায়া বাধা এখানে তৈরি আছে এই বিশেষ কর্তব্য পালনে যারা বিশেষ কাজের সাথে জড়িত। ওকে, তাহলে আপনি বলছেন যে এখানে যারা লাল ফিতের মোড়কে, সেই আমলাদের কারণেই এই ধরনের যেটা ন্যায্য পাওনাগুলো পাচ্ছে না ডিডব্লিউএস এর পাম্প অপারেটররা। আমরা যতটুকু জানি খুব সম্ভবত প্রায় 3,500 পাম্প অপারেটর আছেন, ডিডব্লিউএস 3,500 আছেন, এবং এই 3,500 পাম্প অপারেটর 2023 সালে পূজা বোনাস পায়নি। এবার বন্যার আবহে, এবার যখন রাজ্যের মানুষ যখন বন্যায় প্রায় রাজ্যের অনেক মানুষ, প্রায় অর্ধেকের উপর মানুষ যখন প্রভাবিত, কোনো না কোনোভাবে প্রভাবিত, তখনও তাদের কপালে বোনাস জুটবে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। ওকে, তাদের আরো কিছু দাবি ছিল পাম্প অপারেটরদের,
এখন তাদের এই যে নিয়োগপত্রে কি এইসব কোনো কন্ট্রাক্টে কিছু লেখা আছে বা কোনো কিছু উল্লেখ করা আছে নিয়োগপত্রে? তাদের নিরাপত্তার ব্যাপারটা কি কোনোভাবে করা আছে, কাজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারটা? দেখুন, আমরা দাবি এবারে যে 24 তারিখে আমরা মাস ডেপুটেশন দিয়েছিলাম, সেখানে এই নিরাপত্তার বিষয়টা আমরা উল্লেখ করেছিলাম। নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে কিছু সংখ্যক পাম্প অপারেটর তাদের কাজ করতে গিয়ে, যেহেতু এটা বৈদ্যুতিক সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, তো সেই ক্ষেত্রে বিদ্যুৎপৃষ্ট হয়ে কর্মরত অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়েছে। তো তাদের পরিবারের একটা সাহায্য, এককালীন একটা 5 লক্ষ টাকা আমরা দাবি করেছি। বিগত দিনে এগুলি সেরকম ভাবে পৌঁছায়নি, আমরা দেরিতে হলে আমরা দাবি করেছি। পাশাপাশি দেখা যায় কি যে এই জল সরবরাহটা কিন্তু ইচ্ছে করলেই যে আমি চালিয়ে দিতে পারবো সেরকম না। এটা বিদ্যুতের সাথে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, আজকে ঝড়ঝাপটার কারণে যদি বিদ্যুৎ সংযোগ বিনষ্ট হয়ে যায়, লাইন যদি অফ থাকে, তাহলে কিন্তু তাদের দেখা যায় কি কাজ করতে সমস্যা হয়। জলের যে সাপ্লাইটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেশিও করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় কি কিছু সংখ্যক এসে বলে যে ভাই আমার এদিকে এবার জল যায়নি, আমার জল লাইনটা আগে দিয়ে দাও। সেক্ষেত্রে একটা সামাজিক নিরাপত্তা আমি আপনাদের মাধ্যমে ওই এলাকার ক্ষেত্রে আক্রমণ হয়ে যাওয়ার চান্সেস থাকে বেশি। হ্যাঁ, দাবি নিয়ে যখন বেশি বলে যে দেখুন একটা পাম্পের থেকে 5-6টা বা 10টা লাইনও যায়, তখন এই পাম্পটা থেকে কিন্তু 10টা লাইন একসাথে চালানো যায় না, 2টা বা 3টা লাইন চলে, তারপরে এগুলিকে শিফট করা হয়, এইভাবেই চলা হয়। সেই ক্ষেত্রে কোথাও দেখা যায় যে ওদের কোনো একটা বিষয়ে 2 ঘন্টা জল চালাতে বেশি দিতে হতে পারে, কোথাও বা 1 ঘন্টা কম দিতে হয়, এইভাবে ওনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেন। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু সংখ্যক এরকম অনবৃত ঘটনা ঘটে যে ওদের উপর আক্রমণ এই ধরনের। সেই ক্ষেত্রে আমি যারা আছেন এলাকার বয়োজ্যেষ্ঠ লোক এবং পাশাপাশি যারা সমাজসেবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমি সবাইকে বলবো যে এই বিষয়ে একটু সচেতন এবং ডিপার্টমেন্টকেও একটা বিভিন্ন জায়গায় এই যে চৌহদ্দি পাম্পের যে সারাউন্ডিং এরিয়ায় কতটা যে পরিমাণ জল দেওয়া সরবরাহ করায় যে বাড়িগুলি, তাদের সাথে একটা এরকম মিটিং করে তাদেরকে সুস্পষ্ট একটা বার্তা দেওয়া এবং এগুলি যাতে না দেখা হয় তার জন্য সুস্পষ্টভাবে একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আপনি বলছেন। তাহলে এখানে দপ্তর কোন রকম ভূমিকা কি নেয়? মানে যখন দেখুন, দপ্তর তো আর চট করে এরকম হলে ছুটে যায়, নো ডাউট, কিন্তু আমার বাড়িতে যদি আগুন লাগে, আপনি প্রতিবেশী, আপনাকেই কিন্তু আমাকে আগে আসতে হবে। দাদার বাড়ি কিন্তু আরো 20টা বাড়ি পড়ে, উনি কিন্তু আসতে অন্তত একটু সময় লাগবে। সেক্ষেত্রে প্রতিবেশী যিনি আছেন, ঠিক আছে, সরকারি কাজ করতে গিয়ে মানুষের কাছে হেনস্থা হওয়াটা এটাও কিন্তু আকাঙ্ক্ষিত নয়। কারণ সরকারি কাজ করতে গেছেন, কাজের গাফিলতি থাকলে সেখানে আইন রয়েছে, আইনের পথে চলবে, সেখানে কোনোভাবেই আইনকে হাতে নেওয়াটা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ কোনোভাবেই আইন হাতে নিতে পারে না। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি পরিষেবা এটা, পানীয় জল ছাড়ার পরিষেবা। পানীয় জল না পেলে মানুষ স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠে, এটা খুব স্বাভাবিক। তো এখন এখানে একটা প্রশ্ন জাগে, তাহলে কি তাদের এই যে 7 দিন তাদের শিফটিং এ আপনি বলছেন বিভিন্ন লাইনে পাম্পে জল ছাড়ছে, এখন সপ্তাহে 7 দিনই তো কাজ করতে হয়, সপ্তাহে 7 দিনই হয়, ছুটির কি ব্যাপার? ছুটির কোনো কিছুই নেই। যদি ইন্টারনাল ম্যানেজ করে যে আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে বা আমি শরীর অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাব, তখন দেখা যায় যে পাম্প হেল্পার আছেন, উনি সাহায্য করেন। পাশাপাশি যদি অন্য কোনো একটা পাম্প থাকে সেখান থেকেও এসে ওনারা এইভাবে সাহায্য করে, মোটামুটি ভাবে এইভাবে একটা সামঞ্জস্য বজায় রেখে একে অপরকে পরিপূরক হয়ে কাজটা চালিয়ে যাচ্ছেন। যেহেতু কোনো ফ্যাসিলিটি বলতে সাপ্তাহিক ছুটি বলুন আর ইপিএফ এর আওতায় আনার যেটা বলছি আমরা, সেটা তো এখন পর্যন্ত সেই কোনো ওনাদের কাছ থেকে ইপিএফ এর আওতায় নেই। আপনি বললেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাওয়ার তাদের সম্ভাবনা থাকে, বা যে কোনো মানুষেরই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, কর্মক্ষেত্রে হোক আর সেটা বাড়িতে হোক। আর ইএসআই পরিষেবাও তাদের নেই, ইএসআইরও আপনারা দাবি করছেন। এই পরিষেবাগুলো দিতে পারছে না কেন দপ্তর? এগুলো দিলে কি তাদের কোনো অন্যরকম কোনো জটিলতা আছে? এই ক্ষেত্রে আমি বলবো যে একটা দপ্তরের সদিচ্ছার বিষয় আছে, পাশাপাশি যে একটা কমিটি ফর্ম করে
এই বিষয়গুলোর উপরে একটা চর্চা এবং আগামী দিনে কি করে দেওয়া যায়, যদি একটা কমিশন বা কমিটি তৈরি করে সঠিক পদক্ষেপ দিশা নেওয়া যায়, তাহলে আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই রাষ্ট্রবাদী সরকার এই বিষয়টা নিয়ে গুরুত্ব সহকারে দেখে এর একটা বিহিত অবশ্যই করবেন। এই যে ৩৫০০ ডিডব্লিউএস এর পাম্প অপারেটররা রয়েছেন, তাদের নিয়োগ কবে হয়েছিল? দেখুন, পাম্প অপারেটর তো আজকের না, 20 বছর আগেরও আছে, 30 বছর আগেও আছে। কবে হয়েছিল? এটা রেগুলার এগুলি নিয়োগ হয়। নতুন নতুন পাম্প বসছে, যেভাবে প্রতি ঘরে জল, যেই কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছায় একটা যোজনা চলছে হর ঘর জল, এই যোজনায় আমরা দেখতে পাচ্ছি যে নতুন সব জায়গাতেই জলের পাম্পগুলি, নতুন ডিপ টিউবওয়েলগুলি বসছে, এবং তাতে পঞ্চায়েতের মাধ্যমে ওই এলাকার যেন ওই সুবিধা অনুযায়ী একজনকে এর দায়িত্ব দিচ্ছে। তাতে হচ্ছে কি যে এর যেই জায়গাতেই পাম্প হচ্ছে রেগুলার এর নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন মূলে নতুন করে সব জায়গাতেই প্রতিনিয়ত এর নিয়োগ হচ্ছে। ওকে, তাহলে পাম্প অপারেটর এখানে এই মুহূর্তে কোনো অভাব নেই? নেই, কোন জায়গাতে স্বল্পতা রয়েছে এরকম কোনো অভিযোগ? না না না, সেটা আমাদের নলেজে নেই। আমি আসবো আপনার কাছে আরেকবার। আবার অঙ্গনওয়াড়ির দিকে একটু চোখ রাখি। মেনুবাবু, এই যে অঙ্গনওয়াড়ি কর্মীদের, তাদের বোনাস নিয়ে কি ধরনের রয়েছে? তারা কি বোনাস পান, পুজোতে বোনাস পান, এবং কর্মী এবং সহায়িকারা? তাদেরকে তো মানে একটা ইন্টেনসিভ দেওয়া হয়, পূজাকালীন সময়ে একটা ইন্টেনসিভ তাদেরকে দেওয়া হয়। এই বছর, এর আগে 2018 আগে তারা ওই গভর্নমেন্টের এমপ্লয়িজরা যখন ডিএটা দিত, তখন তাদেরকেও ডিএটা দেওয়া হতো। এই এরপরে যতটা দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে সেই ডিএটা দেওয়া হয়নি অঙ্গনের ওয়ার্কার এবং হেল্পাররা। এবার দেখলাম যে তাদেরকে পূজাকালীন সময়ে যে ইনসেনটিভ যেটা দেওয়া হয় সেটা তাদেরকে অ্যালাউ করেছে, দিয়েছে। আচ্ছা, পূজা বোনাস দেওয়া হয়? এটা তো বোনাস বলা হয় না, বোনাসটা তো দেওয়া হয় আপনার প্রোডাকশন ওরিয়েন্টেড সেন্টারে। ওকে, ইনসেনটিভ দেওয়া হয়েছে, পূজাকালীন অনুদান, পূজা অনুদান। পূজা অনুদান অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুজনকেই দেওয়া হচ্ছে। কিন্তু সেটা তো তাদের ক্ষেত্রে ধরেন তাদের যে মানে এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা তো একটা ফ্যাক্টর, কারণ 2000 টাকা 1500 টাকা দিয়ে তো আর আপনার পূজা অনুদানে একটা ফ্যামিলি চলতে পারে না। আচ্ছা, তো সেদিক থেকে ইন্টেনসিভটাই যেহেতু, অনুদানই যেহেতু, তো খয়রাতি যেহেতু দেওয়া হয়, তো খয়রাতের পরিমাণটা বাড়াতেই পারে সরকার। স্বাভাবিক কারণে বাড়ালে তাদের পক্ষেও একটা সুবিধাজনক থাকে পূজাকালীন সময়, কারণ সব দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে সবকিছুই তো বেশি। তো সেই জায়গায় একদম মানে পুরনো জমানার 1500-2000 টাকা আটকে থাকলে তো আর চলে না। ওকে, অঙ্গনওয়াড়ি কর্মীদের শুধু এই যে তাদের পেনশন বৃদ্ধি বা তাদের এখানে পেনশনের বয়স নিয়ে যে দাবিগুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল, এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু কথা আমরা জানতাম। তাদেরও সামাজিক নিরাপত্তার ব্যাপার, বা তাদের যে কাজের সময় বা কাজের ধরন, কি কি কাজ করতে হয়, বা আজকাল ডিজিটালি তাদেরকে সব মেনটেন করতে হয়, তার জন্যে তাদেরকে মোবাইলের রিচার্জ রাখতে হয়, প্রত্যেক মাসে মোবাইলের রিচার্জ করতে হয়। এখন সেইগুলো একটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কোন জায়গায় আছে? এগুলো তো মানে অ্যাজ ইট ইজ আছে, সমস্যাগুলো কোনো সমাধান হয় নাই। মানে যে সমস্যাগুলো আমরা জানি, যেমন ধরুন একটা ডিজিটাল মানে সিস্টেমের দিকে যাওয়া, তো যেতে গেলে যে ধরুন আপনি একটা কিপ্যাড ফোন দিলেন, একটা স্মার্টফোন দিলেন, যাই কিছু দিলেন, সবকিছু আপনাকে দিতে হয়। সকাল 7টা থেকে 1টা পর্যন্ত তাদের কাজ করতে হয়, 11টা পর্যন্ত স্কুল করতে হয়, তারপরে 2 ঘন্টা তাদেরকে ফিল্ড ভিজিট করতে হয়, বিভিন্ন ধরনের মানে গভর্নমেন্টের ওয়ার্ক তাদের করতে হয়। শুধুমাত্র যে তারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছেলেদের মানে প্রাথমিক যে শিক্ষা সেটাই তারা দেন না, তারা এলাকার মধ্যে মানে স্বাস্থ্যের ব্যাপার, মাতৃত্বকালীন সময়ে যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার থাকে সেটা থাকে। আপনার দেখবেন জন্ম মৃত্যুর যে হার সেটা তাদের কাছে থাকে। এই যে এখন ধরুন আপনার এই ফ্লাড এফেক্টেড, কারা ফ্লাড এফেক্টেড, কারা ফ্লাড এফেক্টেড না, তার যে আপনার মানে নোটিফিকেশন, মানে অন গভর্নমেন্ট, তারাই সেটা করেন। ইভেন ইলেকশনের সময়ও তারা প্রায় ইলেকশনের কাজটা তারা করেন, কিছুটা তারা কাজ করেন। সেটা অনেক কাজ তারা করেন, যেটা অঙ্গনওয়াড়ির সেন্টারটার যে বেসিক কাজ ছিল তার বাইরে তাদের উপর এটা এক্সট্রা কাজ, যে এক্সট্রা কাজটা তারা 2 ঘন্টা তাদের করতে হয়। সকাল 7টাতে যদি আপনি অ্যাটেন্ডেন্স না নেন তাহলে তাকে কিন্তু শোকজ করা হয়, আপনি কেন যেতে পারলেন না, সেন্টারটা খুলতে পারলেন না, সেটা তাদেরকে দিতে হয়। কথা বলতে না, এবার ঝড় জল বৃষ্টি সবকিছুই তো থাকে, তারপরেও তাদেরকে সেটা সহ্য করেই কাজ করতে হয়। ডিজিটালের ক্ষেত্রে আপনি যাই থাকুক, এটা কিন্তু অন পেমেন্ট, ক্যাশে পেমেন্ট হয় না,
এটা তাদেরকে বিল করতে হয়, বিল করে পয়সা নিতে হয়। বিলটা তো 6 মাস ধরে, আপনি দেখবেন খোয়াইতে একটা বিক্ষোভ হয়েছে, বাইজল বাড়ি টাইজল বাড়ি, তারা রাস্তা ঘেরাও করেছে, তারা বিল পাচ্ছে না 6 মাস যাবত। তো ধরুন তারা আর বেতনই পান, মানে ভাতা যেটা পান সেটা আর কত টাকা ভাতা পান। অনেক সময় শোনা যায় এই যে মিড ডে মিল বা এই যে মিড ডে মিল না, মানে অঙ্গনবাড়ি যে খাবারটা, যেটা এই খাবারটার যে ব্যাপারটা, এই টাকাটাও ওনাদেরই দিতে হয়, ওনাদের দিয়ে আশেপাশে কোথাও থেকে ম্যানেজ করতে হয়, এরকম? না, এটা তো আপনার ফুড ডিপার্টমেন্ট তাদেরকে দেয়, চালে ডালে মিশানো তাদেরকে জিনিসটা দেয়, কখনো সোয়াবিন দেয়, এটার সাথে তাদেরকে দেয়। এবার এটা যে মানে রান্না করার যে বিষয়টা, ধরেন আপনার লাকড়ি লাগে, এইগুলো তাদেরকে, ডিমটা তাদেরকে জোগাড় করতে হয়, সবকিছুই তো তাদেরকে জোগাড় করতে হয়। এবার জোগাড় করার জন্য যে পয়সাটা তো আর গভর্নমেন্ট তাদেরকে ক্যাশ দেয় না, মানে আপনি আগে মানে প্রি পেমেন্ট হয় না, আগে অগ্রিম পেমেন্ট হয় না, আগে আপনাকে খরচ করতে হবে, খরচ করে আপনাকে দিতে হবে। এবার খরচটা হলো বেশি আর পেমেন্টটা পায় তারা কম, কারণ আপনাকে হিসাবটা ধরা আছে, একটা ডিম ধরেন 3 টাকা, একটা ডিম কিনতে হয় 5 টাকা, তো 2 টাকা তো তার কাছে, এই যে আপনার 2 টাকা আর 3 টাকা, 5 টাকা আর 3 টাকা, এই যে একটা গ্যাপ থাকে, গ্যাপটা তারা কিভাবে ফিল আপ করবে? মানে লাকড়ির বা গ্যাসের যে দামটা দেওয়া থাকে, তার যে ক্যারিং কস্ট থাকে, সেগুলো কোত্থেকে আসবে? তার জন্য হচ্ছে যে চাল এবং ডালটা কিন্তু আপনি বাইরে থেকে নিতে পারেন, গভর্নমেন্টের ফুড। এখানে মানে প্রশ্ন হচ্ছে এত আনসাইন্টিফিক ওয়েতে কিভাবে চলছে, মানে কেন চলছে? তার জন্য এটা কি ইদানিং কালে বর্তমান সরকার চলছে না আগে থেকে? এটা 1974, তাহলে আগে থেকে এরকম ভাবে কেন চলছে? এটা হচ্ছে মানে আপনার 1974 এ যখন এটা চালু করা হয়, একটা এরকম গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যারা যুক্ত, দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিষেবাটা 1974 এ যখন চালু করা হয়, তখন হচ্ছিল গ্রামীণ এলাকায়, শহরে এলাকায় প্রাইমারি, প্রি প্রাইমারি যে এডুকেশনটা, সেটা খুব দুর্বল ছিল। বাচ্চাদের স্কুলে পড়ানোর ব্যাপার আছে, আগে স্কুলে ঢোকানোর জন্য তাদের 6 বছর, 1 থেকে 0 থেকে 6, তাদের হচ্ছে 0 থেকে 6। এখন হচ্ছে কি দেখুন, আপনার সারা ভারতবর্ষেই আপনি দেখুন আপনার কোচিং সেন্টার, বিভিন্ন ধরনের আপনার মানে স্কুলগুলো আপনার প্রচুর হয়ে গেছে। তো অঙ্গনারী সেন্টারগুলো তো এখন আপনার অপ্রাসঙ্গিক সে অর্থে, এইগুলোর মধ্যে আর কতটা স্টুডেন্ট আপনি দেখবেন, যে মহিলা এটার ওয়ার্কার, উনার ছেলে সন্তানাদিও তো এখানে পড়ান না। এটা তো শহরের হালটা, কিন্তু গ্রামেও, প্রত্যন্ত এলাকা তো আরো বেশি। কারণ এই অর্থে যে ধরুন প্রত্যন্ত এলাকায় প্রত্যেকটা মা বাবারই আকাঙ্ক্ষা থাকে, যতটুকুই থাকুক, যে আমার সন্তানদের আমি একটু ভালো শিক্ষা দিই, এটা তার কাছে আকাঙ্ক্ষা থাকে, আর সে সাধ্যমতো এটা চেষ্টা করে বলেই ধরেন অঙ্গনারী ওয়ার্কার এই সেন্টারটার মধ্যে অ আ ক খ শেখানো হয়। এটাতে দেখবেন আপনি আজকাল হচ্ছে মানে একটা পরিবার, ছোট পরিবারের সন্তান কম হলে দেখবেন বাচ্চারা যে সময় কথা বলার সময় থাকে, তো বাড়িতে যদি একা একা থাকে, কথা তো বলতে পারে না, সে ওতে ফ্রিলি থাকে না, তার জন্য এই সেন্টারটাতে যেতে হয়। কারণ আরো 10টা বাচ্চা থাকে, তাদের সাথে মিলে তাদের স্পিকিং পাওয়ারটা বাড়ে, স্পিচ যেটা সেটা বাড়ে, স্পিচ থেরাপির কাজ করে। তো সেদিক থেকে বলছি যে গ্রাম এবং শহর সর্বত্রই কিন্তু এটা একটা ক্রাইসিস। তার জন্যই আপনি দেখবেন যে 2014-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার অঙ্গনারী যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলিকে তুলে দেওয়ার জন্য একটা সুপারিশ করেছিলেন। এটা সারা দেশব্যাপী একটা প্রতিবাদ হয়, যেটা এখনো পর্যন্ত এটা সাসপেন্ডেড আছে, এখনো সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। কিছু প্রাইভেটাইজেশন করার জন্য তারা বলেছেন, প্রাইভেটই করা যাক, কারণ প্রাইভেটাইজেশনের একটা ঝোঁক আছে। সেটা আমরা বর্তমানে যে এই যে রাজ্যে কিছু স্কুল মার্জ হওয়ার কথা শুনছি, সেখানে অঙ্গনবাড়ি কি কোনোভাবে এফেক্ট হতে পারে? অঙ্গনারী এফেক্টেড না, হবে না, এফেক্টেড হওয়ার কথা, কারণ অঙ্গনারী সেন্টারগুলো হচ্ছে এরিয়া বেসিস। এক একটা এরিয়ার মধ্যে, আপনি শহরের মধ্যে ওয়ার্ডে থাকে, আর গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভিত্তিক কয়েকটা ওয়ার্ডের মধ্যে থাকে। চলো না তনুজবাবু, পাম্প অপারেটরদের আপনাদের যারা সিনিয়রিটি লিস্ট মেনটেন করে নিয়মিতকরণের একটা দাবি আপনারা ছিলেন, এটা কি কোনোভাবে কোনো কিছু এগোলো? কোনো কিছু না, আমরা দাবি করে আসছি। এটা আমাদের পূর্ব দাবি ছিল যে রিটায়ার্ড হওয়ার পরে, রিটায়ার্ড তো নাম কষ্টে, যে 60 বছর হওয়ার পরে যদি উনি চলে যান, উনি খালি হাতে বাড়িতে যান, তো তারপরে প্রতি মাসে যে মিনিমাম একটা খরচ ওষুধপত্রের জন্য, সেটাও কিন্তু আমাদের এই পাম্প অপারেটর ভাইরা পান না, কোনো সুযোগ সুবিধা না। সেই কারণে আমরা জোর দিচ্ছি, বিগত দিনও দিয়েছি, আজকেও দিচ্ছি, গত 24 তারিখও আমাদের একটা বিরাট একটা মিছিলের মাধ্যমে আমরা এই দাবিটা ফোকাস করেছি, যে রাজ্য সরকারের গোচরে নেওয়ার জন্য, যে যেভাবে ইপিএফ এর আওতাভুক্ত করতে। তাহলে কি
যে 60 বছর পরে যে উনি যখন বাড়িতে চলে যাবেন, কর্মক্ষমতা হারাবেন, তখন মিনিমাম যে একটা পেনশন পাবেন, তাহলে সেটা অন্তত, আর যাই হোক তা না, ওনার ওষুধের খরচাটা অন্তত চলে আসবে এর থেকে। তো সেটাই আমরা একটা দাবি করেছি। এর জন্য আমরা যে রাজ্যে যেই সমস্ত পাম্প অপারেটর আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, কেউ 15 বছর, কেউ 20 বছর, 25 বছর, তো এর একটা সিনিয়রিটি লিস্ট করে ধাপে ধাপে কিছু সংখ্যক প্রতি বছর একটা সংখ্যক যদি রেগুলার করা হয়, তাহলে আজ যে আপনি যদি আমার আগে থাকেন, আপনি যদি রেগুলার হন, তাহলে আমারও একটা আশা জন্মায় যে আমারও একদিন আমার সময় আসবে, আমারও মনের মধ্যে একটা হোপ তৈরি হবে যে আমারও নাম্বার আসবে, আমিও রেগুলার হব। সেই একটা আশা নিয়ে আমরা দাবি জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাই যে এই বিষয়টা অবশ্যই দেখার জন্য, কারণ 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে উনি কাজ থেকে চলে যাচ্ছেন। তনুজ বাবু, ডিডব্লিউএস এর পাম্প অপারেটরদের মানে বঞ্চনার কাহিনী অনেক বড় তাহলে, এবং যেটাই বারবার প্রত্যেকবার যখন আপনারা অনুষ্ঠানে আসেন এবং এই কথাগুলো আমরা শুনি, এমনি বাইরে থেকে অভিযোগ শুনি, অনেকগুলো দাবি আপনাদের রয়েছে। এখন দপ্তরের কাছে বারবার আপনারা আরটিআই করছেন বা ডেপুটেশনে মিলিত হচ্ছেন, সদুত্তর কি পাচ্ছেন? দপ্তর কি বলছে? আপনি এখান থেকে সরাসরি বললেন যে লাল ফিতের মোড়কে কিছু আধিকারিকরা বা আমলারা রয়েছেন যারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন না এবং তাদের সদিচ্ছা নেই, আপনি সরাসরি অভিযোগ করছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের আশাব্যঞ্জক কোন রকম কথা দপ্তর থেকে বলা হয় কিনা? দেখুন, আমরা গতকালকে আমরা খোঁজখবর নিয়েছি আসলে এই বিষয়ে। আমরা মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের যে চিফ প্যাট্রন আছেন শ্রী অর্জুন রাম মেঘওয়ালজি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, ওনার হস্তক্ষেপ আমরা চেয়েছি। এই বিষয়ে আমি গত 27 তারিখ কেন্দ্রীয় মন্ত্রীকে একটা চিঠি দিয়েছি, মেল করেছি। আমি যতটা জানি উনি এই বিষয়ে দেখছেন, সম্ভবত দেখছেন বলেই বা গতদিনে আমাদের রেলি, যেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গেছে, তারপরে একটা আমরা জানতে পেরেছি যে মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তরফ থেকে একটা বিশেষ একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেন যেভাবে পূজার প্রাক মুহূর্তে এটা দেওয়া হয়, পুজোর বোনাসটা। হ্যাঁ, পুজোর বোনাসটা আপাতত অন্তত পুজোর বোনাসটা পাওয়ার সম্ভাবনা আছে, এটা আমি আশা রাখি। এই বছর না গত বছর? না, গত বছর এবং এই বছর একসাথেই বকেয়াটা সহ দেওয়ার একটা আমরা সদুত্তর না পেলেও একটা আমরা আশা করছি পেয়ে যাব। কিছু একটা আলো আমরা দেখতে পাচ্ছি। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে যাওয়ার কারণেই সেটা হয়েছে, এবং তার সাথে আমি কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালজিকেও আমি ধন্যবাদ আপনাদের মাধ্যমে জানাতে চাই। ওকে, মেনু বাবু, এই ধন্যবাদটা বড় জানলে আগে পাইলো। আমরা কোনো লেজুর ভিত্তিক সংগঠন করি না। আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। হ্যাঁ, তো আমরা কখনো লেজুর ভিত্তিক সংগঠন নেই। বিগত দিনে আমরা দেখেছি যে কিভাবে লেজুর ভিত্তিক সংগঠন কোত্থেকে নির্দেশিত, কোথায় কি করতে হবে, সেটা অবশ্য আমরা ফোকাস থাকি। সময় শেষ হয়ে যাচ্ছে অনুষ্ঠানে। বন্যায় যে পরিস্থিতি হয়েছে গোটা রাজ্যের, এখানে এই গোটা রাজ্যের সব অংশের মানুষ প্রভাবিত হয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের, বিশেষ করে অনেকগুলো স্কুল তাদের প্রভাবিত হয়েছে, বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে, সেগুলো প্রভাবিত হয়েছে। তাদের কোনো বাড়তি সমস্যার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে, এমন কোনো অভিযোগ কি আপনাদের কাছে আছে? এমন কোনো কিছু কি আপনারা জানেন কি? দুজনেই, মানে অঙ্গনওয়াড়ি কর্মীরা হোক বা পাম্প অপারেটর হোক, বন্যার কারণে তাদের কোনো কর্মক্ষেত্রে কোনো বাড়তি সমস্যার কোনো সৃষ্টি হচ্ছে কিছু? বাড়তি সমস্যা তো ধরুন স্কুলটা বন্ধ করা যায় না, স্কুলটা তাদের খুলতে অসুবিধা হয়েছে, কারণ বন্যার কারণে তো স্কুল বিধ্বস্ত হয়েছে। স্কুলের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো তাদের পক্ষে অসুবিধাজনক। তাদের স্কুলে যে খাওয়াটা ম্যানেজ করাটা তাদের পক্ষে অসুবিধাজনক। যা যা লোকাল থেকে ম্যানেজ করতে হয় সেগুলো তাদের পক্ষে অসুবিধাজনক হয়েছিল, কিন্তু তাদেরকে এটা করতে হয়েছে। এই যে আপৎকালীন সময়েও যে আপনার তাদেরকে কাজটা করতে হয়েছে, এটাও তো গভর্নমেন্টের তরফ থেকে সেম। কিন্তু আপনার পাম্প অপারেটর সেম, এই আপৎকালীন সময়ে তাদের যে সার্ভিসটা দেওয়া হয়, দুইটাই সার্ভিস সেক্টর, এই দুটো সার্ভিস সেক্টরেই যদি আপনি গভর্নমেন্ট যদি আরো পজিটিভ অ্যাপ্রোচ রাখে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় গভর্নমেন্টেরই লাভ। গভর্নমেন্ট যদি এই সেকশনটারে অ্যাড্রেস করতে পারে তাহলে গভর্নমেন্টেরই তো লাভ, কারণ এটা সমাজের সবচেয়ে বেশি নেগলেক্টেড সেকশন, সার্ভিস সেক্টর কিন্তু নেগলেক্টেড সেকশন। তারা রেগুলার না, তাদের পেনশন নেই,
তাদের সোশ্যাল সিকিউরিটি বলতে কোনো কিছু নেই। কারণ তাদের কাছে তারাই কিন্তু মানুষের একদম মানুষের প্রতিদিন মানুষের সাথে তাদের সম্পর্ক। এটা কিন্তু কোনো আমলার পক্ষে সম্ভব না, কোনো টিচার এটা করেন না, গ্রাসরুট লেভেলে তারা করেন। পিপলসের যে সাধারণ মানুষের, কারণ আপনার বাড়িতে যদি কারেন্ট না থাকে স্বাভাবিক কারণে আপনি পাম্পটা চালাতে পারবেন না। এই পাম্পের অপারেটর বাড়িতেও কারেন্ট নেই। কারেন্ট, বিদ্যুৎ একটা এসেনশিয়াল কমোডিটি। আবার এই পাম্পটাও কিন্তু, জলটাও কিন্তু এসেনশিয়াল কমোডিটির মধ্যেই পড়ে। তো সেদিক থেকে বলতে মানে পিপলসের যে ক্ষোভটা, এঙ্গারটা কিন্তু পিপলসের উপরই পড়ে, তার বাড়ির লোকের উপরই পড়ে। আমি ক্ষেত্রে বলবো যে এবার বন্যায় অনেক পাম্পের মধ্যেই জল ঢুকে যায়, তাতে পাম্পের যে ইলেকট্রিক, যেহেতু এটা বিদ্যুৎ চালিত, অনেক জায়গায় গাছ পড়ে যায়, লাইন ঢুকে যায়, পাম্প ঠিক করে চালাতে পারেনি, সেই কারণে পরিষেবাটা সেরকম ভাবে দেওয়া যায়নি, এটাও বাস্তব। তো এটাকে ওভারকাম করতে গিয়ে দপ্তর নিশ্চয়ই আগামী দিনে অনেক চিন্তা ভাবনা করতে হবে যে কতটা উপরে পাম্পটাকে তুললে যে একটা সেফ সাইডে নেওয়া যাওয়ার জন্য একটা দাবি জানাচ্ছি। পাশাপাশি যে বিদ্যুতের একটা বিকল্প কিছু করা যায় কিনা, কারণ না আসলেও এসে বলে হ্যাঁ ভাই ওইদিকে লাইন কারেন্টটা আছে, আমার দিকে নেই, কিন্তু পাম্পে তো কারেন্ট থাকতে হবে। আমার বাড়িতে হয়তো কারেন্ট আছে, যেখানে পাম্পটা চলবে তার একটা ভোল্ট মিটারের ব্যাপার আছে, তার অ্যাম্পসের ব্যাপার আছে। তো এইগুলি মেনটেন করে আগামী দিনে নিশ্চয়ই একটা রাজ্য সরকারের গোচরে নেব যে একটা পদক্ষেপ, সদিচ্ছা নিয়ে একটা ভালো এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ আপনারা সঙ্গে ছিলেন, আমরা শুনলাম আপনাদের মুখে তাদের হাল হকিকত, পাম্প অপারেটররা, ডিডব্লিউএস এর পাম্প অপারেটররা বিশেষ করে, এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা যারা, তাদের দীর্ঘদিনের দাবি সরকারের জায়গায় রয়েছে, সরকার পরিবর্তন হয়, তাদের দাবিগুলো একই জায়গায় রয়েছে। তবে একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজ এখানে তনুজবাবু বলছিলেন যে আমলারা কিছু কিছু ফাইলবন্দি এমনভাবে করে রাখেন যেখানে হয়তো আইনের গ্যারাকলে পড়ে অনেকগুলো কাজ হয় না। যেমন 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ করছে, অথচ সরকারি মেমোরেন্ডামে যে টাকার কথা বলা আছে সেই টাকা না পেয়ে অনেক কম টাকা বেতন পাচ্ছে বা বেতন ভাতা পাচ্ছে পাম্প অপারেটররা। এগুলো কেন হচ্ছে, এগুলো অবশ্যই দেখার বিষয়। কারণ সরকারকে, যেটা বিনমবাবু বলছিলেন, যে মানুষরা গ্রাউন্ড লেভেলে থাকেন, মানুষের সাথে মিশে থাকেন, এবং কথায় কথায় তারা যদি কোনোভাবে যদি বিরক্ত হন বা মনক্ষুণ্ণ হন, তাহলে সেটা হন সরকারের প্রতি। অনেকেই দপ্তরের ব্যাপারটা বোঝেন না, আমলাদের কথাগুলো বোঝেন না। এই পৃথিবীতে সবার জীবনযাপন একরকম হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে তনুজবাবু সঙ্গে থাকার জন্য। বাবু ধন্যবাদ। এই পৃথিবীতে সবার জীবনযাপন তো একরকম হয় না, আসলে সবার চাহিদাও একরকম হয় না। তবে বেঁচে থাকতে মানুষের কিছু মৌলিক চাহিদা থাকে, সেগুলো থেকে বঞ্চিত থাকলে মানুষের জীবনযাত্রাটাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আমাদের দৈনন্দিন জীবনে যারা আমাদের গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো প্রদান করে, তাদের মুখে হাসি হয়তো আমরা সবাই দেখতে চাইব। আমরা চাই ওনারা কেউ যেন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়। তাই উৎসবের দিনগুলো ওনাদের কেমন কাটবে সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।